বিশ্বমঞ্চে ইউরোপ দাবি করে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সবচেয়ে বড় রক্ষক। ইউক্রেনের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে তাদের কণ্ঠ থাকে তীব্র সোচ্চার। অথচ ফিলিস্তিনে হাজার হাজার নারী ও শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপ আর মানবিক বিপর্যয়ের মধ্যে সেই কণ্ঠ অনেকটাই নীরব। শান্তি, সভ্যতা ও মানবাধিকারের দাবিদার এই পশ্চিমা শক্তিগুলোর সমৃদ্ধির পেছনে রয়েছে উপনিবেশবাদ, সম্পদ লুণ্ঠন এবং দীর্ঘ শোষণের ইতিহাস। প্রশ্ন উঠতেই পারে, ইউরোপ কি সত্যিই মানবাধিকারের সবচেয়ে বড় রক্ষক, নাকি মানবাধিকার তাদের কৌশলগত স্বার্থের একটি হাতিয়ার? আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের যে নীতির কথা ইউরোপ বিশ্ব মঞ্চে বলে থাকে, নিজস্ব স্বার্থ ও মিত্রদের সুরক্ষার প্রশ্নে সেই নীতি যেন একপাশে সরিয়ে রাখা হয়। ইউক্রেনকে সমর্থন দেওয়ার পাশাপাশি শত শত বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। অথচ ফিলিস্তিনের ক্ষেত্রে তাদের উল্টো চরিত্র দেখা যায়। তারা মুখস্থ বলে যায় যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এভাবেই গাজায় তেল আবিবের চলমান গণহত্যাকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মুখোশধারী পশ্চিমারা। মানবাধিকারের বুলি আওড়ালেও আধুনিক ইউরোপ বিশ্বজুড়ে অস্ত্র বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। আন্তর্জাতিক গবেষণা সংস্থা SIPRI এর তথ্য অনুযায়ী জার্মানি, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্য বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে। নিজেদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষায় এসব ইউরোপীয় দেশ প্রতি বছর মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানা সংঘাতপীড়িত অঞ্চলে বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও সমরাস্ত্র সরবরাহ করে আসছে। একদিকে যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষের অধিকার ও সুরক্ষার বার্তা দেওয়া, অন্যদিকে সেই একই সংঘাতকে উস্কে দেওয়া ও বরণাস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করা ইউরোপের দ্বিমুখী ও নীতিহীন বাণিজ্য কৌশল। ইউরোপের উপনিবেশিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় আটলান্টিক দাস বাণিজ্য। ১৬০০ থেকে ১৯০০ শতাব্দীর মধ্যে পর্তুগাল, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ডেনমার্ক সহ কয়েকটি ইউরোপীয় দেশ আফ্রিকা থেকে ১ কোটির বেশি মানুষকে জোর করে ধরে নিয়ে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে দাস হিসেবে বিক্রি করে। তাদেরকে চিনি, তুলা, তামাক ও অন্যান্য কৃষি খামার এবং খনিতে অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়। ইতিহাসবিদদের মতে আফ্রিকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া মানুষদের শ্রমেই গড়ে উঠেছে আজকের আধুনিক ইউরোপ। কিন্তু ওই শ্রমিকরা পারিশ্রমিকের পরিবর্তে সহ্য করেছেন অমানবিক নির্যাতন। আজকের ইউরোপের আধুনিক অবকাঠামো, সমৃদ্ধ জাদুঘর ও শক্তিশালী অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে ঔপনিবেশিক যুগে জোরপূর্বক সম্পদ আহরণের মাধ্যমে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসনামলে ভারত উপমহাদেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ, কাঁচামাল এবং সোনারূপা যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। একইভাবে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে সোনা, হীরা, তামা, রাবার ও কৃষিপণ্য জোরপূর্বক সংগ্রহ করে ইউরোপীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা হয়। একদিকে ইউরোপ সমৃদ্ধ হয়েছে, অন্যদিকে এশিয়া ও আফ্রিকার বহু দেশ উপনিবেশিক শোষণের ক্ষত নিয়ে আজও উন্নয়নের লড়াই চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ জুড়ে এশীয়, আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যের অভিবাসীদের উপর প্রাতিষ্ঠানিক বৈষম্য ও শারীরিক আক্রমণের ঘটনা বহুগুণ বেড়েছে। জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং সুইডেনের মতো দেশগুলোতে উগ্র ডানপন্থী, বর্ণবাদী ও অভিবাসী বিরোধী রাজনৈতিক দলগুলোর অভূতপূর্ব জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের অনেক দেশে মুসলিম নারীদের হিজাব পরার উপর আইনি নিষেধাজ্ঞা, পবিত্র কোরআন অবমাননা এবং মসজিদ নির্মাণে বাধা দেওয়ার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার মূল নীতিকে ক্ষুণ্ণ করা হচ্ছে। নারী অধিকার আর লিঙ্গ সমতার বড় বড় বুলি আওড়ালেও নেপথ্যে রয়েছে এক নির্মম বাস্তবতা। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী সেখানকার প্রায় ৩৩% নারী, অর্থাৎ প্রতি ৩ জনের ১ জন ১৫ বছর বয়সের পর থেকে কোনো না কোনো সময় শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। ফ্রান্স, জার্মানি কিংবা স্পেনের মতো তথাকথিত উন্নত দেশগুলোতে প্রতি বছর শত শত নারী প্রাণ হারাচ্ছেন তাদেরই সঙ্গী বা প্রাক্তন সঙ্গীর হাতে। অন্যদিকে ১৫০০ থেকে ১৭০০ শতক পর্যন্ত ইউরোপে ৫০,০০০-এর বেশি নারীকে ডাইনি অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিশ্বজুড়ে নারীবাদ ও নিরাপত্তার কথা প্রচার করলেও নিজেদের সমাজের নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি আধুনিক ইউরোপ।
ইউরোপের দ্বিমুখী চরিত্র বিশ্লেষণ করলে প্রশ্ন জাগে, মানবাধিকার কি সব মানুষের জন্য সমান, নাকি তা বিশ্ব রাজনীতির কাটছাঁটে বদলে যাওয়া একটি শব্দ মাত্র? আন্তর্জাতিক আইন কি সবার জন্য একইভাবে প্রযোজ্য, নাকি শক্তিশালী মিত্রদের জন্য থাকে বিশেষ ছাড়? আজকের বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রশ্নের উত্তর খোঁজা শুধু ফিলিস্তিনের জন্য নয়, পুরো বিশ্বের মানবাধিকারের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত জরুরি।